খুব কম করে 40,000 প্লাস ভোটে তৃণমূল প্রার্থী জিতছে কালীগঞ্জ থেকে, মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে। কিন্তু দাদা ওখানে বাম কংগ্রেস এবারে জোট করে দাঁড়িয়েছে, এবং আমরা যদি অতীতের ইতিহাস দেখি তাহলে তাদের ফলাফল খুবই ভালো। দেখুন, বাম কংগ্রেস জোটটা হচ্ছে একটা অবৈধ সম্পর্ক। এরা কখনো কখনো জোট করে, কখনো কখনো আবার ওই প্রেমিক প্রেমিকার মতো আবার বিচ্ছিন্ন হয়ে যায়, আবার জোট করে আবার বিচ্ছিন্ন হয়। এই সব জোটের কোনো ভ্যালু নেই। সিপিএম কংগ্রেস জোট করে যদি তাদের ভোট শতাংশ যদি বাড়াতে পারে তাহলে লাভ তো তৃণমূলেরই, বিজেপি আরও মাইনাস হবে, আরও নিচে নামবে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি দাবি করছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করে 2026-এ ভোট করাতে হবে। বা যে কোনো রাজ্যের বিরোধী দলনেতা যদি প্রকাশ্যে বলে যে রাষ্ট্রপতি শাসন করিয়ে ভোট করাতে হবে, তার মানে তিনি তার অপদার্থতামিটা তার নিজের মুখেই স্বীকার করছে। আজকে যখন বাংলায় বিধানসভা ভোট হয় বা লোকসভা ভোট হয় বা উপনির্বাচন ভোট হয়, ভোটটা করায় কে? কেন্দ্র নির্বাচন কমিশন। তার মানে বাংলার বিরোধী দলনেতা বিজেপির নেতা কেন্দ্র নির্বাচন কমিশনকে মধ্যমা দেখাচ্ছেন, বলছেন তারা অপদার্থ। আর ভোট করায় কে? কেন্দ্র বাহিনী ভোট করায়। তার মানে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্র বাহিনীকেও মধ্যমা দেখাচ্ছেন এবং তাদেরকেও অপদার্থ বলছেন। তো কেন্দ্র নির্বাচন কমিশন আর কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে ভোটে যখন বাংলার মানুষের আশীর্বাদে তৃণমূল জয়লাভ করে, এরা যখন তার বিরোধিতা করে বা তাকে কটাক্ষ করে, তার মানে এরা বাংলার জনমতেরও বিরোধিতা করছে। এই জন্যেই শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পর 1 ডজন বিধায়ক ছেড়ে চলে এসছে, সাংসদ সংখ্যা 18 থেকে 12-তে নেমে এসছে। 26-এর ভোটের অপেক্ষাটা করুন, শুভেন্দু আর বিরোধী দলনেতা থাকবে না, ওর পলিটিক্যাল কেরিয়ার শূন্য হয়ে যাবে। খিদিরপুরে আমরা আগুন লাগার যে ঘটনা দেখলাম, তাতে দেখলাম যে দমকল কার্যত ব্যর্থ। আমরা বলছি না, ওখানে যারা ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ী, তারা বলছে যে দমকলের ইঞ্জিনে তেল নেই, সে গঙ্গা থেকে জল তুলতে পারছে না। তারপর বিরোধী দলনেতা দাবি করেছে যে 2000টার বেশি দমকল কেন্দ্র চাই এই পশ্চিমবঙ্গে। বিরোধী দলনেতা সব দাবি করতে পারে। বিরোধী দলনেতা দাবি করতে পারে কালকে ওই ইলন মাস্কের স্টারশিপের মতো 10টা রকেট ওর চাই, ওর দাবি রাষ্ট্রপতি শাসন, ওর দাবি 2000 দমকল, ওর অনেক দাবি আছে। আমিও দাবি করতে পারি আমি চাঁদে যাব। এইসব দাবির কোনো ভ্যালু নেই। একটা বদ্ধ উন্মাদ আকাট মূর্খ একটা ব্যক্তি। বাংলার মানুষের দুর্ভাগ্য যে শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতা আছে। কোনো ভালো বিরোধী দলনেতা হলে তিনি বাংলার মানুষের প্রশ্ন শাসক দলকে করতে পারত বিধানসভায় দাঁড়িয়ে। বাংলার মানুষের যেখানে অভিযোগ আছে সেই অভিযোগগুলো শাসক দলের সামনে রেখে তার সুরাহ খুঁজতে পারত। কিন্তু আপনারা বলুন তো, যারা আপনার চ্যানেলের দর্শক, বিরোধী দলনেতাকে কোনোদিন বিধানসভার ভেতরে দেখেছেন? হয় ব্যান্ড পার্টির মতো বাইরে খঞ্জনি বাজাচ্ছে, নয় লাড্ডু বিতরণ করছে, বা বিধানসভার সিঁড়িতে বসে আছে, বা বিধানসভার বাইরে রাস্তায় বসে আছে। তো এই সব অপদার্থ ব্যক্তি যদি বিরোধী দলনেতা হয় তাহলে অনেক রকম দাবি করবে, কিন্তু তার নির্যাস 0 নয়, -10। এসব কথার কোনো ভ্যালু নেই। আর খিদিরপুর কাণ্ড নিয়ে বিরোধী দলনেতার যে বক্তব্য ভাইরাল হয়েছে, যেটা পার্টিও ছেড়েছে, আমরাও সবাই ছেড়েছি, সেটা হচ্ছে বিরোধী দলনেতা বিজেপির, তিনি দাঁড়িয়ে বলছেন বাংলায় যা সরকার চলছে তার থেকে ভালো সরকার ইউনূস চালাচ্ছে বাংলাদেশে। এবার এই বক্তব্য শোনার পর প্রথমত আমরা জানতাম শুভেন্দু অধিকারী বাংলা বিরোধী, এখন তো দেখছি দেশদ্রোহী। বিদেশ মন্ত্রক কি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? স্বরাষ্ট্রমন্ত্রক কি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? দেশের প্রধানমন্ত্রী কি এরকম মূর্খের এই বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, না ওর দলের নেতা বলে সেটাকে ছেড়ে দেবে? আর ওর এই বক্তব্যের পর আমি ব্যক্তিগত স্তরে খুব কনফিউজড যে ওকে পাগলাগারদে পাঠানো উচিত না ওকে সপরিবারে বাংলাদেশে পাঠানো উচিত। এই ব্যাপারটা নিয়ে আমি খুব কনফিউজড। কিন্তু দাদা, হাওয়ের গ্রাউন্ড রিপোর্টে উঠে এসেছে, আমরা কথা বলছিলাম স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে, তারা কোথাও গিয়ে রাজ্য সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর ভীষণ ক্ষুব্ধ। তারা বলছে যে আমরা মুখ্যমন্ত্রীকে 1 লাখ টাকা দিচ্ছি, আমাদের যা ক্ষতি হয়ে গেছে, এই যে কনজেস্টেড এরিয়া, এতদিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এখানে বেআইনি দোকান হয়েছে, তারা তো প্রচন্ড পরিমাণে ক্ষুব্ধ রাজ্য সরকারের। এই দেখুন, এক সাধারণ গরিব মানুষ, তাদের দোকান যদি কোনো দুর্ঘটনায় ভস্মীভূত হয়ে সর্বহারা হয় তাদের তো খুব স্বাভাবিক। আমার তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। কিন্তু যে খিদিরপুরে যে জায়গাটা আপনি ঘিঞ্জি বলছেন, এই ঘিঞ্জি জায়গাটা কি 2011-র পরে শুরু হয়েছে, না দশকের পর দশক ওখানে ওই একই পরিস্থিতি? আজকে এই ঘটনা হওয়ার পর স্বয়ং মুখ্যমন্ত্রী স্পটে গেছেন।
স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যাদের দোকান পুড়ে গেছে তাদের বিনা পয়সায় সরকার নতুন দোকান করে দেবে, যেখানে সব রকম ফায়ার সেফটি ব্যবস্থা থাকবে। আর তারপরে তিনি বলেছেন, তিনি 1 লাখ টাকা বলেননি যে দোকানের জন্য, তিনি বলেছেন যে দোকান তৈরি করে দেওয়ার পরে যাদের সামগ্রিক ক্ষতি হয়েছে তাদেরকে 1 লাখ টাকা অনুদান দেবেন সরকার। এবার সরকার বলেছেন অনুদান দেবেন, তাদের যদি মনে হয় তারা অনুদান নেবেন না তাহলে নেবেন না, তাতে আমরা কি করতে পারি। কিন্তু আমি যে ব্যবসায়ীদের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে সর্বহারা হয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করব না। তাদের ক্ষোভ, তাদের অভিযোগ, তাদের মনের ব্যথাটাকে আমি সম্মান জানাই। কিন্তু আমি শুধু এইটুকুই বলবো, মুখ্যমন্ত্রী আর সরকারের ওপর আস্থা রাখুন, আপনাদের নতুন দোকানও তৈরি হয়ে যাবে, আর আপনাদের যা সামগ্রিক ক্ষতি হয়েছে তার জন্য আপনারা 1 লাখ টাকা করেও পাবেন। এর বাইরে কোনো বিরোধী দল বা কোনো রাজনৈতিক দল আপনাদের কি পাশে দাঁড়াতে পারবে না। আপনাদের কি আর্থিক অনুদান দেবে না, শুধু ভোটের রাজনীতি করবে। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারের সাথে থাকুন, সরকারের সাথে সহযোগিতা করুন, সরকার আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। কিন্তু দাদা আপনি যেটা বললেন যে 2011-র কথা, 2011-র আগে বামেদের সরকার ছিল, ঠিক তখনও এই জায়গাটা ঘিঞ্জি ছিল, কিন্তু 2011 থেকে 25 এই সময়ের মধ্যে এটাকে রেনোভেট করা গেল না কেন? জায়গাটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গেল না কেন, যাতে দমকলের গাড়ি ঢুকতে পারে, বেআইনি নির্মাণ সেগুলো সরিয়ে দেওয়া কেন গেল না? কলকাতা শহর অত্যন্ত প্রাচীন শহর। একসময় কলকাতা শহর ইংরেজ শাসনের সময় ভারতের রাজধানী ছিল। আপনি কোনোদিন যদি আদি উত্তর কলকাতায় যান, আপনি যদি খিদিরপুর মেটিয়াব্রুজের ভেতরে যান, আপনি যদি মধ্য কলকাতায় বড়বাজারের ভেতরে যান, অনেক এরকম জায়গা আছে। সরকার দৈনন্দিন চেষ্টা করছে ফায়ার সেফটি ঢোকানোর, সরকার দৈনন্দিন চেষ্টা করছে যে ইলেকট্রিকের তারগুলো এরকম মানে দল পাকিয়ে একটা হয়ে রাস্তায় মানুষের মাথার ওপরে ঝুলছে, সেইগুলোকে শর্ট আউট করার দৈনন্দিন সিএসসির সাথে কাজ হচ্ছে, দৈনন্দিন মানে ফায়ার ডিপার্টমেন্টের সাথে কাজ করছে। কিন্তু সব কিছু একটা প্রসেসে হবে। একদিনে যদি কলকাতা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কলকাতার কি উন্নয়ন হয়েছে সেটা কলকাতার বাইরের লোকেরা বলছে। কিন্তু বিরোধীরা যদি আজকে মনে করে এটা ম্যাজিক, তাহলে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি কল্পতরু, মমতা ব্যানার্জি বাংলার উন্নয়ন করছেন। কিন্তু মমতা ব্যানার্জি তো আর হ্যারি পটার নয় যে এরকম ওয়ান্ড ঘোরাবেন আর সব লন্ডন হয়ে যাবে। এইসব বোকা বোকা কথা বলে লাভ নেই, একটু বাস্তবের সাথে থাকতে হবে। যদি কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে সেখানে সরকার ইতিবাচক ব্যবস্থা নিচ্ছেন, কথা বলছেন, যা করার করছেন। আর কোনো জায়গায় যদি এমন অবস্থা থাকে যেখানে ব্যবস্থা নেওয়া উচিত, সেই অঞ্চলের মানুষ, সেই অঞ্চলের ব্যবসায়ীরা যদি সরকারকে, কর্পোরেশনকে চিঠি লেখে, আমার দৃঢ় বিশ্বাস কর্পোরেশন তার ব্যবস্থা নিচ্ছে। বাট ইট ইজ আ ওয়ার্ক ইন প্রগ্রেস, ইট ক্যানট বি ডান ইন ওয়ান ডে। একটু বাস্তবটা বুঝতে হবে। রাজনীতির জায়গায়, বাস্তবটা বাস্তবের জায়গায়। দাদা 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু হচ্ছে। হাইকোর্টের একটা নির্দেশ আমি একটু পড়ে শোনাবো। সেখানে বলেছে যে দুর্নীতি রোধে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। আমরা জব কার্ড হোল্ডার্সের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে তার মানে পশ্চিমবঙ্গে তারাও স্বীকার করছে যে দুর্নীতি হচ্ছে, তাই জন্য 3টে বছর তাদের কাজ বন্ধ ছিল এবং হাইকোর্টকে এরকম একটা নির্দেশ দিতে হচ্ছে। তাহলে আমার একটা দেখুন, হাইকোর্টের যে রায়টা সামনে এসছে সেই রায়টাকে আমরা স্বাগত জানাই, কারণ সাধারণ মানুষের রায় এটা। এর পেছনে মমতা ব্যানার্জির আন্দোলন আছে, আর এর পেছনে বিরাট বড় আন্দোলন আছে আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে রাজভবনের সামনে ধর্না হোক, সেটা দিল্লি যাত্রা হোক, শেষ মুহূর্তে বিজেপির সরকার এই গরিব মানুষদের বিরোধিতা করতে গিয়ে, বাংলার বিরোধিতা করতে গিয়ে ট্রেন ক্যান্সেল করে দিল, যে ট্রেনের বুকিং দেওয়া হয়ে গেছিলো। তারপরে বাসে করে 3 দিন যাত্রা করে মানুষগুলো দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে ধর্না করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এমএলএ এমপি মন্ত্রীদের নিয়ে বিজেপির হাফ প্যান্ট মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেছে, তিনি তো দেখা তো করেনি, পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মন্ত্রীদের চ্যাংদোলা করে মধ্যরাতে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। আমি সেখানে ছিলাম।
আমি সেই পুলিশ স্টেশনের বাইরে থেকে সেদিন লাইভ করেছিলাম যে এইভাবে বাংলার বিরোধিতা করছে বিজেপি, কারণ এরা ভোটে জিততে পারবে না বলে ভাতে মারার চেষ্টা করছে। আর এই রায়ের পরে গতকাল বাংলার মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন নবান্ন থেকে, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যদিও আমরা রায়কে স্বাগত জানাই, কিন্তু আমাদের বাংলার গরিব মানুষের বকেয়া, গরিব মানুষের হকটা পুরোটা দিতে হবে। এরা যে 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, NRHM-এর টাকা বন্ধ, এই যে টাকা বন্ধ, শুধু কাজ শুরু করলে হবে না, বকেয়া যে টাকাটা আছে এরিয়ার যেটাকে বলে সেই এরিয়ারও তো দিতে হবে। আজকে যে মানুষরা কাজ করেছে, কাজ করে তাদের টাকা কেন্দ্র সরকার দেয়নি, তাদের টাকা কে দিয়েছে? তাদের টাকা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার নিজের গ্যাঁট থেকে সেই টাকা দিয়েছে মানুষকে। কেন্দ্র সরকার সেই টাকা দেবেন না কেন? এটা তো নরেন্দ্র মোদীর মামার বাড়ির টাকা নয়, অমিত শাহ শ্বশুর বাড়ির টাকা নয়, এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকার থেকে এই প্রকল্পটা চলছে। আর এটা কেন্দ্র সরকারের প্রকল্প, যেটা বাধ্যতামূলক। 3 বছর এই টাকা দেয়নি, এরা বন্ধ করে রেখেছে। 150 থেকে 160টা টিম পাঠিয়েছে বাংলায়, এখন অবধি শ্বেতপত্র প্রকাশ করেনি কেন? যখন ওরা বলেছিল দুর্নীতি হয়েছে, 5 লাখ জব কার্ডে দুর্নীতি হয়েছে, আরে 55 লাখ জব কার্ড আছে। 5 লাখে যদি দুর্নীতি হয়ে থাকে, 5 লাখ জব কার্ড ক্যান্সেল করে দিয়ে বাকি টাকা দিস না। বাকি 50 লক্ষ মানুষের টাকা দিল না কেন? আজকে যদি আপনি সাংবাদিকতা করছেন, আপনি হাউতে চাকরি করছেন, তার বিনিময়ে আপনি একটা মাসিক পান আপনার চ্যানেল থেকে। আপনাকে যদি 6 মাস কাজ করিয়ে চ্যানেল টাকা না দেয়, আপনি কি বলবেন? চিটিংবাজ। যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে টাকা কেটে দিক, বাকি টাকা তো দেওয়া উচিত। মানুষের শ্রমের টাকা মেরে দিয়েছে এই চিটিংবাজ বিজেপির সরকার। টাকা দিতে হবে, এর কোনো জায়গা নেই। যখন প্রধানমন্ত্রী কিছু বছর আগে কলকাতায় এসেছিলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী রাজভবনে দেখা করেছেন তার সাথে, দিল্লিতে গিয়ে দেখা করে তাকে পুঙ্খানুপুঙ্খ 100 দিনের কাজের হিসেব দিয়ে এসছে। তিনি সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি দেখছি, আমি আমার দপ্তরকে বলছি। তারপরেও এই চিটিংবাজ বিজেপি সরকার টাকা দেয় না। এরা বাংলা বিরোধী, বাংলায় মানুষের ভোটে জিততে পারবে না বলে বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে। কোর্টের রায়কে আমরা স্বাগত জানাই, কিন্তু শুধু কাজ করলে হবে, শুরু করলে হবে না। বাংলার বকেয়া টাকা, বাংলার হক, বাংলার মানুষের যে এরিয়ার, সে টাকা কেন্দ্র সরকারকেই দিতে হবে, অবিলম্বে দিতে হবে।